ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছেন। এখন তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনি যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজনকে সব জায়গায় বসানো সম্ভব হয়নি। এটা তাদেরও এই যে আপনি কিছুটা অজ্ঞতা আছে এই বিষয়গুলোতে জানেন না তারা। আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ কম হচ্ছে সেই ক্ষেত্রেও তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে। ফলে এই জায়গায় একটা সমস্যা আছে। আসলে আপনারা যে ঘটনাটা ঘটেছে পুরো প্রথম থেকেই না বললে এটা আপনার বলা পরিষ্কার করে বলা যাবে না। তো হচ্ছে যে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কোনো ছোটোখাটো বিষয় না। এটা গোটা জাতিকে গোটা দেশকে আপনার পুরোপুরিভাবে বদলে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যখন আমরা দুইটার সময়, একটা হচ্ছে 25শে মার্চের আপনার সেই কালোরাত্রি এবং আপনার বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের শুরু 26 তারিখ থেকে, ওটা একটা, আবার 16 তারিখে বিজয় আরেকটা। ঠিক একইভাবে 5ই আগস্ট কিন্তু আপনার একটা বিশাল একটা পরিবর্তনের একটা সুযোগ সম্ভাবনা চলে এসছে দেশের সামনে। এবং এটার যে আপনার নাড়া দিয়েছে গোটা সমাজকে, গোটা স্টেটকে, রাষ্ট্রকে, এটা একটা ছোটোখাটো নাড়া নয়, এটা একটা বড় রকমের নাড়া। এবং দেখেন এটা হচ্ছে যে প্রায় 17-18 বছর একটা একেবারেই একটা আপনার রেজিমেন্টেড গভর্নমেন্ট, একটা কর্তৃত্ববাদী সরকার, তাদের রাষ্ট্রকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া, রাষ্ট্রের গণতন্ত্রের যে মূল যে বিষয়গুলো, স্তম্ভগুলো ছিল সেগুলোকে ভেঙে দেওয়া, এক সোজা কথায় একটা পুরোপুরি একটা ফ্যাসিবাদী শাসন চালু করার ঘটনাটা ছিল। সেই ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলন হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। এরপরে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু আপনার বিচ্ছিন্নভাবে এককভাবে হয়নি। এটা আলোচনার মাধ্যমে, এবং আপনার এখানে আমরা রাজনৈতিক দলগুলো জড়িত ছিলাম, ছাত্ররা জড়িত ছিল, ছাত্রদের নেতারা জড়িত ছিল, সেনাবাহিনী ছিল। আমি খুব পরিষ্কার করেই বলছি, সকলের, এবং রাষ্ট্রপতি ছিলেন, সকলের আলোচনার ভিত্তিতেই কিন্তু আপনার এই গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই গভর্নমেন্ট যে স্ট্রাকচার যারা এসছেন এখানে, এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার টেকনোক্রেটস, ব্যুরোক্রেটস, একাডেমিশিয়ানস, আছেন 2জন ছাত্রনেতা, আর কিছু এনজিওর কিছু কর্মকর্তা। এখানে যেটা সবচেয়ে বড় ল্যাকিং যেটা, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল যে একটা আপনার বিষয়, সেটা কিন্তু একটু ল্যাকিং আছে। এটা কাভার আপ করা যায় একমাত্র যদি রেগুলার টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যদি আপনার আলোচনা করা যায়, এটা একটা করা যায়। সেটা আপনার খুব বেশি সম্ভব হচ্ছে না বোধহয়, আর কিছুটা আপনার কম হচ্ছে। বিষয়টা তো পলিটিক্যাল 100%, তাই না? পরিবর্তনটা পলিটিক্যাল, এর দীর্ঘ আন্দোলনটা পলিটিক্যাল, এর স্টেট ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি, তাই না? তো এখন সেই ক্ষেত্রে ওই জায়গাটা যদি ল্যাকিং হয়, তাহলে আপনার নিঃসন্দেহে কিছু পলিটিক্যাল গ্যাপ থেকে যেতে পারে। আর আমাদের দেশে আপনার এই ধরনের পরিবর্তনের পরে যেটা হয়, হয়েছে সব দেশেই হতে হয়, একটা আপনার গভর্নেন্সে একটা সমস্যা দেখা দেয়। আপনার বিভিন্ন যে স্টেক হোল্ডার্স আছে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়, সুযোগ সন্ধানীদের মধ্যে একটা সুযোগ ব্যাপারে আসে, কেউ আপনার সেগুলোকে সুযোগ নিতে চান। এবং বাংলাদেশের কালচারের মধ্যে এটা আছে যে তদবির অসংখ্যভাবে বেড়ে যায়, সবাই তখন নতুন গভর্নমেন্টের কাছাকাছি যেতে চায় আপনার। এটা একটা বড় সমস্যা, কিন্তু যে কারণে আমি কথাগুলো বলছি। ফলে এত দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে একেবারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না। আরেকটা ব্যাপার আছে যে এই সমস্যাগুলো দিয়ে আপনি দেখবেন যে বাংলা এই ঘটনার বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা দেখবেন আপনি। প্রথমেই দেখেন আপনার আনসারদের ঘটনা, আনসারদের যে আপনার একটা ঘটনা ঘটেছে, এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এটা একটা পরিকল্পিত ঘটনা, একটা ডিস্টেবিলাইজেশন করা, সরকারকে আপনার
একেবারে বিপদগ্রস্ত করে ফেলার। এরপরে আপনারা দেখেছেন বিভিন্ন আপনার অ্যাসোসিয়েশন, বিভিন্ন ট্রেডের লোক যারা তার দাবি দাওয়া নিয়ে চেষ্টা করেছে একটা অস্থিরতা সৃষ্টি করতে। সর্বোপরি আপনার দুর্ভাগ্যজনকভাবে আপনার যে এই যে আপনার ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে যে ঘটনাগুলো ঘটছে, আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। হ্যাঁ হ্যাঁ, যেটাকে বলা হয় যে মব লিঞ্চিং এর ব্যাপারটা আছে, তাই না? এটা বিচ্ছিন্ন মনে করি না। অন্যদিকে আপনার সাম্প্রদায়িক একটা সম্প্রীতি নষ্ট করবার যে প্রচন্ড রকমের একটা প্রক্রিয়া ছিল, এটা এখনো যায়নি, এই চেষ্টাটা চলছে। এর মধ্যে আপনার কিছু পলিটিক্যাল ঘটনাও ঘটেছে। ছাত্র একটা রাজনৈতিক এন্টিটি নিয়ে দাঁড়াচ্ছেন, কিভাবে দাঁড়াচ্ছেন ঠিক পরিষ্কার না। তো এতগুলো ঘটনা কিন্তু আমি ঘটছে। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলো, ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট আমি মনে করি। সেই না এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক হবে না। তবে আমি মনে করি যে আপনার এটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে তাদেরকে ডিস্ট করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। অর্থাৎ এখন যে প্রক্রিয়াটা চলছে আরেকটা অন্যভাবে, যে আপনার সেই যেটাকে যারা বিপ্লব বলছেন, একটা প্রতি বিপ্লবের ঘটনা ঘটানো, আপনার যে সুফল আমরা অর্জন করেছি সুফলটাকে নস্যাৎ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা রাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা। অন্যদিকে আপনার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন, তা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলো কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে। সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না, একটু আপনার বেশ আনকমফোর্টেবল, এবং সেই বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আর সেই সঙ্গে আমার কাছে মনে হয়েছে যেহেতু এদের অভিজ্ঞতার অভাব আছে রাজনৈতিক প্রবলেমগুলোকে হ্যান্ডেল করার, তাদের ডিসিশন নিতে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে। এই দেরি হওয়াতেও প্রবলেম হচ্ছে। যেমন আপনার গতকাল না, আপনার একটা পরশু কবে হয়েছে ঘটনাটা, গতকালই তো হয়, গতকাল মেইন ঘটনাটা করছে। আমাকে আমাদের রাঙামাটির যিনি প্রেসিডেন্ট ছিলেন দীপেন দেওয়ান, উনি আগে আমাদের প্রেসিডেন্ট ছিলেন, এমপি ক্যান্ডিডেট ছিলেন, তিনি আমাকে ফোন করে বললেন যে স্যার ইমিডিয়েটলি কারফিউ দিতে বলেন, কারফিউ ছাড়া কিন্তু এটাকে কন্ট্রোল করা যাবে না। তখনও কিন্তু আপনার এই রাঙামাটিতে ওটা অতটা ছড়িয়ে পড়েনি। তো আমার যতটুকু আমি যাদেরকে চিনি জানি, খবরটা জানানোর পরে কিন্তু কারফিউ হয়নি, ওই 144 দিয়ে চেষ্টা করেছে, কিন্তু আপনার ঠিক ইফেক্টিভ কন্ট্রোল যেটা সেটা তারা করতে পারেনি, যার ফলে এটাকে আরো স্কেল করেছে। এই যে আপনার দেরি হচ্ছে, এই দেরিটা কিন্তু আপনার ক্ষতির ব্যাপার হচ্ছে। এটা কিন্তু আমি তাদেরকে কোনো দোষারোপ করছি না, কিন্তু যারা দায়িত্বে আছেন ল অ্যান্ড অর্ডার এবং এগুলোর দায়িত্বে কি করা উচিত, দ্য ব্যুরোক্রেটস মেইনলি, তাদের কিন্তু একটা দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টকে প্রপারলি অ্যাডভাইস করা। তারা জানাবে যে এই ক্ষেত্রে এই করা উচিত, এই ক্ষেত্রে সিদ্ধান্ত তারা নেবে। আমার কাছে মনে হয় যে এই জায়গায় অনেকটা আপনার গ্যাপ আছে, একটা সামঞ্জস্যের অভাব আছে। এটা হচ্ছে আমি এতগুলো কথা বললাম আপনাদেরকে এই ধারণা দেওয়ার জন্য যে আসলে প্রবলেমগুলো ওই জায়গায়, নট দ্যাট যে দিস গভর্নমেন্ট ইজ নট সিরিয়াস, এটা খুবই সিরিয়াস, করতে চান, সব কিছু করতে পারেন, কিন্তু কোথাও কোথাও ল্যাকিংগুলোর কারণে ঠিক আর আমাদের অতটা আশা করাও বোধ হয় ঠিক হবে না। যতটুকু হচ্ছে ঠিক আছে, আমরা সহযোগিতা করি, আমরা দেখি। ইতিমধ্যে তারা অনেকগুলো বড় বড় কাজে হাত দিয়েছেন, সেগুলো আমরা দেখি। আমাদের পরামর্শ এটা আমরা ওনাকে প্রথম দিনই বলেছি যে তার রেগুলার এনগেজ করতে হবে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, মেইন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তাদেরকে কথা বলতে হবে। হিল ট্যাক্সের ব্যাপার হচ্ছে যে হিল ট্যাক্সের তারপরে আমাদের তো চুক্তি আছে, এতদিন কোনো সমস্যা হয়নি। এখানে মূলত শুধু কি হিল ট্যাক্সের প্রবলেম তা বোধ হয় না, ওখানে সোশ্যাল টোশ্যাল প্রবলেমগুলো আছে।
কিন্তু এই প্রবলেমগুলো তো আমরা সলভ করিনি দীর্ঘকাল ধরে। এই আওয়ামী লীগ গভর্নমেন্ট এত কথা বলেছে, চুক্তি করেছে, তাও কিন্তু সেই প্রবলেমটা সলভ করেনি। সো এটাকে একদিনে তো আপনি পারবেন না, বসতে হবে, কথা বলতে হবে, তাদের সঙ্গে ইমিডিয়েটলি বিষয়গুলোকে আপনার আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসতে হবে, এবং সেটা বাংলাদেশের স্বার্থেই আনতে হবে, তাদেরও স্বার্থে আনতে হবে, তাদেরকে কনফিডেন্স আস্থায় নিতে হবে। তো এইভাবে আসলে আমরা পেলে মন খুলে কথা বলতে পারি। এই জন্য আপনাকে ধন্যবাদ শুনুন এবং স্যারের ধন্যবাদ পাই। বিষয়টা হচ্ছে আপনি বলছিলেন যে রাঙামাটির ঘটনা শুরু সবকিছু আসলে রাজনৈতিক একটা ব্যাপার থাকে। আমরা দেখেছি, আমি কিছুদিন আগে আমাদের ক্রাইম রিপোর্টারের সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিলেন যে ক্রাইম সব জায়গায়, তো ক্রাইম রিপোর্টার আসলে সব জায়গায় যেতে পারে। তখন আমি মানে আড্ডা ইয়েতে বললাম যে পলিটিক্সটাও এরকম, সব জায়গায় পলিটিক্স, অর্থনীতিকে জাগিয়ে তুলতে হলেও পলিটিক্স লাগে, আবার আইসিসির সেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা কিংবা বাফুফে ফুটবল ফেডারেশন তাদের আন্তর্জাতিক লবিং এর জন্য পলিটিক্স লাগে। এট দ্য সেম টাইম আমরাও কিন্তু মারাত্মক রাজনীতি করবো। মাঝে মাঝে আমরা যদি সিএনজিতে আসি, আমার ক্যামেরা পার্সনের সঙ্গে কথা হয় যে তাড়াতাড়ি এগুলো মহাসচিব, তখন দেখা গেল যে তারা রাজনীতিক নানা আলোচনা শুরু করে। আমরা বলাই যায় যে আমরা জাতিগতভাবে, আঞ্চলিকভাবে আমরা প্রচন্ড রাজনীতি করি। সেরকম এই রাজনীতি প্রবণ একটা দেশে যে কোনো সংকটে, যেমন এই মব জাস্টিস নিয়ে কথা আছে, সেগুলো উত্তরণের জন্য যে কোনো ধরনের ছাত্র রাজনীতি হোক কিংবা যে কোনো ধরনের রাজনীতি নিষিদ্ধ কিংবা বন্ধ করা, সেটা কি উত্তরণের পথ দেবে নাকি অন্য কোনো? না, এটা কিছুতেই সঠিক পথ নয়। রাজনীতিকে দিয়ে মোকাবেলা করতে হয়, মানে তার রাজনীতির মধ্যে দিয়ে যেতে হয়। আর রাজনীতির চর্চাটা দরকার, গণতন্ত্রের চর্চাটা দরকার। ওই জন্যই সুস্থ রাজনীতি তৈরি হয়। আপনার ইভেন ইন চায়না রেজিমেন্টাল সোসাইটি হলে সবাই রাজনীতি করতে পারে না, কথা বলতে পারে না, ঠিক না? রেজিমেন্টাল সোসাইটি, তো সেটা তো রাজনীতি, দ্যাট ইজ অলসো পলিটিক্স। চীনের মতো রাজনীতি ওই জায়গাতে আর অন্য কোনো খুব কম দেশে হয়। এভরিথিং, তাদের চর্চা হয়, তাদের পার্টিকে ট্রেনিং করা হয়, তাদের আপনার একাডেমি আছে, তাদের বিভিন্ন সেন্টার আছে। অর্থাৎ পলিটিক্স ছাড়া স্টেট ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি। তো এখানে তো আপনার রাজনীতি থাকবেই, ওতে বিভিন্ন ধরনের রাজনীতি থাকবে। এটাকে অ্যাকসেপ্ট করবে। রাজনীতিকরণ কোনো অ্যান্সার না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কয় মাসের জন্য বন্ধ করেছে, অনির্দিষ্টকালের জন্য। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ। কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে এটা আমি একমত, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কীভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলে এই ব্যবস্থাটা হবে। এটা আপনার জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মার্শাল গভর্নমেন্ট অ্যান্ড দিস গভর্নমেন্ট? আমাকে রাজনীতির মধ্যে থেকে এটাকে রাজনীতি দিয়েই কাজটা করতে হবে। এবং আমি তো মনে করি ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয়, দেশের রাজনীতি সুস্থ হবে না। আর ছাত্র রাজনীতিতে যদি নেতৃত্ব তৈরি না হয়, তাহলে জাতীয় নেতৃত্ব তৈরি হবে না। ওটা হচ্ছে আপনার দ্যাট ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড। ওইখানে তৈরি হয়, ওখানে রিক্রুটমেন্ট হয়, ব্যুরোক্রেসিতে বলেন, পলিটিক্সে বলেন, সব কিছু ওইখান থেকেই আসবে। এবং আমাদের ছেলেপেলেরা যে আপনার রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে যে আমরা ছাত্র রাজনীতি চলে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। এখন আবার তারা আসতে শুরু করেছে। এইসব যদি আমরা বন্ধ করে দিই, তাহলে কারা লাভবান হবে? যারা অন্ধকারের মধ্যে কাজ করে তারা লাভবান হবে, যারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কাজ করে তারা লাভবান হবে। এটাকে ওপেন রাখতে হবে এবং রাজনীতিকে ওইভাবে মোটিভেট করতে হবে যেন ভালো রাজনীতি হয়, সুস্থ রাজনীতি হয়। আর ওই যে ওগুলোকে আইন করে বন্ধ করতে হবে, হল দখল, সিট দখল, আপনার ওই যে গণরুম টুম, এগুলো বন্ধ করতে হবে। এবং এগুলো করা যায়, দ্যাট ইজ পসিবল। সংস্কারের জন্য 6টা কমিশন গঠন করা হয়েছে। আপনাদের যে প্রত্যাশা নিয়ে আসলে পরিকল্পনা হয়েছে 5ই আগস্টে ভালো হবে না, মানে তারা কি আসলে সেই ধরনের সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারবে না? এখন প্রশ্নটা হচ্ছে কি জানেন, এই যে সংস্কার ব্যাপারটা, এটা কি মানুষকে বাদ দিয়ে হবে? সংস্কার তো করবেন মানুষের, দেশের প্রতিষ্ঠানগুলো, তাই না?
তো সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষ কিভাবে দেখতে চায় সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল, আমি এটা মনে করি, যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া, সেই প্রস্তাবগুলো নিয়ে তারা যারা এক্সপার্টস আছেন, এরা অত্যন্ত ভালো সিলেকশন হয়েছে আমি বলবো, যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে নিয়ে এইগুলো নিয়ে তাদের ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। এটা হতেই হবে। আপনার অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন উনি, অর্থনৈতিক উন্নয়নে সাস্টেইনেবল হবে না যদি আপনার পিপলস পার্টিসিপেশন না থাকে। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। কমিটমেন্ট থাকতে হবে, রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি জাতীয়করণ করবেন কি করবেন না, এটা তো পলিটিক্যাল ডিসিশন, তাই না? কথা বলছি আমি। আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন? হাসপাতালকে প্রায়োরিটি দেবেন, চিকিৎসাকে প্রায়োরিটি দেবেন, না আপনি মেগা প্রজেক্টকে প্রায়োরিটি দেবেন? এটা তো পলিটিক্যাল কমিটমেন্ট। আপনি শিক্ষার ব্যবস্থার এই যে আমাদের যে একটা ল্যাজে গোবরের শিক্ষা ব্যবস্থা, একদিকে আপনার ইংরেজি শিক্ষা ব্যবস্থা, মিডিয়াম শিক্ষা ব্যবস্থা, তারা আপনার কোনো এই দেশের শিক্ষার সঙ্গে জড়িত, আবার আরেকটা সাধারণ শিক্ষা ব্যবস্থা, অন্যদিকে আপনার ওই যে ইসলামিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। তো এটা তো আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে তো এখানে। তো সেটার জন্য তো আপনাকে এনগেজ করতে হবে, কথা বলতে হবে, কথা বলে আনতে হবে। এখন ওইভাবে যদি এনারা যেটা করছেন, আমি আই উইল প্রে যে লেট ইট শুড বি সাকসেসফুল। কিন্তু যদি না হয় তাহলে ওই যে তারা তাদের যে আপনার বিভিন্ন রকম ধারণা আছে সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন। ইম্পোজ করে তো এখানে কেউ কিছু করা যাবে না। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন, আপনি অন্যান্য এনজিওদের সঙ্গে কথা বলেন, শিক্ষকদের সঙ্গে কথা বলেন, সমাজের সমস্ত পেশাগুলোর সঙ্গে কথা বলেন, দিয়ে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে আপনারা একটা জায়গায় আসেন। খুব কঠিন না তো, খুব কঠিন কাজ না। এটা তো এইভাবে তো যদি এককভাবে আপনি চিন্তা করেন যে আমি এক্সপার্টসদের দিয়েই করাবো, ওটাই আমি চাপাই দেবো, তাহলে তো নেবে না, তো সমাজটাই নেবে না। আমি ঠিক ওইভাবে আপনার সুনির্দিষ্ট সময় বলিনি, বলবো না, বলা উচিত না, কারণ এটা তো আপনার কাজের ব্যাপার। তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবরই বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স। আপনি ডেমোক্রেসি তখনই ভালো হবে যদি সেই ডেমোক্রেসি জনগণের সঙ্গে সম্পর্কটা সবচেয়ে ওতপ্রোত হয়। এই জিনিসগুলো আপনার কেন জানি না আমরা হয়ে যাচ্ছি আপনার, এটার জন্য আমাদের দেশেরও আমরা বুদ্ধিজীবীরা আমরা কিছুটা দায়ী। আমাদের তারা মনে করেন যে তারাই একমাত্র শুধু ভালো চিন্তা করেন। আমি আবার ভিন্নভাবে চিন্তা করি। আমি আবার চিন্তা করি when there is a crisis, go to the people, learn from them। এটা তো আমি বিশ্বাস করি। আমার উপরে চাপিয়ে দিয়ে কারো মতবাদ, কোনো চিন্তা ভাবনা যে দিয়ে দেয়, সেটাকে চাইতে জনগণের সঙ্গে আলোচনা করে আমি যেটা পাবো, কথা বলে যেটা পাবো, সেটাকে অনেক বেশি গুরুত্ব দিই। না, সুপারিশ করার সুযোগ তো তাকে দিতে হবে। আমরা তো বলে এসছি যে আমাদেরকে ডাকেন, কথাটা তো কথাই বলেন আমাদের সঙ্গে। একবার মাত্র কথা বলছি, আপনার অন্যান্য দলগুলো আমাদের সঙ্গে একবার মাত্র, আমরা নিজেরা ওনার ওন আমরা দুইবার গেছি, যে কতগুলো বিষয় নিয়ে কথা বলে এসছি। আপনি হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন কোথেকে? হাউ জানেন দ্য গভর্নমেন্ট আপনার বহু জায়গাতে মূল জায়গাগুলো নিয়ে বসে আছে। এগুলো তো ইম্পর্টেন্ট জিনিস। জি, শেষ এত তাড়াতাড়ি? আচ্ছা, আরেকটা আমি একটু জিজ্ঞেস করি, আপনাদের উপরে কি এখনো এই চাপ আছে? হ্যাঁ, আগের চাপ, ওটা জানতে ইচ্ছা করে। হ্যাঁ, মালিকদের পক্ষ থেকে
এটা ঠিক না, চাপ স্যার। এটা ঠিক না। ব্যাপার হচ্ছে তখনও চাপ ছিল, এখনো চাপ আছে, যেটা আপনারা বলতে চান না। আপনি একটা কথা বলছেন না যে এখন যারা দুষ্কর তারা রয়ে গেছে, সব জায়গাতেই কিন্তু রয়ে গেছে, তবে যেসব জায়গায় রয়ে গেছে ওখানে চাপ থাকে। রাষ্ট্রের মূল জায়গায় যদি বিপ্লব হতে পারে তা আপনাদের ওগুলো তো হচ্ছে না কেন? বিপ্লব ঘটাতে হবে, বিপ্লব হওয়া উচিত তো। ঘটাতে হবে। যাক, রাজনৈতিক কোনো আশা পর্যন্ত হয়তো এটাও হবে না। হ্যাঁ, কঠিন। আর তারপরে সবচেয়ে বড় জিনিস কি, আপনার একটা আমি বলি, আপনি গণতন্ত্রকে কখনো একটা চমৎকার একটা মিষ্টি তৈরি, মিষ্টি যেমন করে সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করে আপনার যারা কারিগর আছে করে দিয়ে দেয়, তো আপনার এই রাজনীতি কিন্তু ওই মিষ্টি না, এটা আপনার চর্চার মধ্যে দিয়ে আসে। গণতন্ত্রটা আপনার মিষ্টি না, এটাকে আপনার চর্চা করতে হবে, চর্চার মধ্যে দিয়ে আপনি আসবেন। ওর মধ্যে ভালো হবে, খারাপ হবে, কখনো ফেল করবে, কখনো এগুবে, তা নাহলে তো ওটা আপনার তৈরি হবে না, ওটা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে না। আজকে ভারতবর্ষের কথা চিন্তা করেন, এত প্রবলেমস, ওখানেও কিন্তু প্রবণতা হচ্ছে আপনার কর্তৃত্ববাদী সরকারের প্রবণতা, তারপরেও কিন্তু ভারত টিকে আছে এবং গণতন্ত্রের একটা মিনিমাম অবস্থানে টিকে আছে। তাই কেন? বিকজ ইনস্টিটিউশনগুলো দাঁড়িয়েছে, প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। ইচ্ছা করলে নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায় না, গভর্নমেন্টও পারে না। চিন্তা করেন, চিফ মিনিস্টার অফ দিল্লি হ্যাড টু গো টু জেল, তাকে জেলে যেতে হয়েছে, আসতে তাকে বাধ্য হয়ে তাকে ছাড়তে হচ্ছে, তাই না? তো এইরকম ঘটনা কিন্তু আপনার ওদের ওখানে তো বিপ্লব করতে হচ্ছে না, আইন প্রতিষ্ঠান তাকে সে জায়গায় নিয়ে গেছে। আমার এখানে বিপ্লব না করলে পরিবর্তনে হয় না, পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত গাড়ি ধাক্কা না দিবেন যাবে না। কারণ আমার প্রতিষ্ঠান নাই, ইনস্টিটিউশন নাই, কালচার নাই। ওই কালচারটা তৈরি করেন, দেখবেন আপনার দেশ দাঁড়িয়ে যাবে। আমি খুব আশাবাদী যে আমাদের ছেলেরা যারা এখন আপনার কাজ করছে, বিভিন্ন এসছে, আমাদেরকে তাদের উপর ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। এদের মধ্যে কিছু কিছু দুই কিছু আমার কথাবার্তা হয়েছে, দে আর ভেরি ব্রিলিয়ান্ট, কিন্তু তো একটু বাস্তবতার সঙ্গে সম্পর্ক তো একটু কম, স্বাভাবিক। আপনি এদেশের মানুষ এটা তো ভিন্ন, এটা একটু একটু এটাকে আপনি যদি এখন ইউরোপ আমেরিকার মতো দেখতে চান তাহলে আবার হবে না। আপনি যদি চীনের মতো করে দেখতে চান তাহলেও কিন্তু হবে না, এটাকে বাংলাদেশের মতো করে দেখতে হবে। এই কথাটা আমার খুব ভালো লাগে। আপনার মৌলানা ভাসানী সাহেবের একটা কথা ছিল যে তুমি বাংলাদেশেরটা বাংলাদেশের নিয়ে কাজ করবা। এখানে চীন রাশিয়া, তত আমাদের প্রবণতা ছিল চীন রাশিয়ার দিকে বেশি করে ঝোঁকা। চীন রাশিয়া আর আমেরিকা দিয়ে এখানে কিছু করতে পারবে না, এখানকারটা নিয়ে এখানে করতে হবে। এই বাস্তবতাগুলো নিয়ে কাজ করলে নিশ্চয়ই পারা যাবে। কেন আমরা পারি না এমন কাজটা নাই। যদি 5 তারিখে ছেলে মেয়েরা আপনারা ওইভাবে করতে পারে, তো কেন আমাদের যারা দায়িত্বে আছেন তারা কেন পারবেন না? আমরা এইভাবে তাকে সহযোগিতা করে সেভাবে তাকে সফল করে দেবো না কেন? আমি কখনোই নেগেটিভ চিন্তা করি না। আমি সবসময় মনে হয় যে আমাদের পারতে হবে, না পারলে কি হবে? পারতেই তো হবে। আপনার মানুষের প্রত্যাশা কিন্তু প্রচুর। আমি আপনার যে গেলাম আমার ঠাকুরগাতে, কি মানুষের আবেগ, মানুষের কি আপনার উৎসাহ, চিন্তাই করা যায় না। ভাবছে যে সব পরিবর্তন বোধহয় হয়ে গেছে, আর তাদের উপরে কোনো অত্যাচার নিপীড়ন আসবে না, কেউ জোর করে কোনো কিছু বলবে না, বাড়িঘর নিয়ে যাবে না। কিন্তু আপনি ওটাকে ঠিক মতো না আনতে পারেন, আবার সে আগের মতোই শুরু হবে। এটাই আর কি, মানে পরিবর্তনটাকে সেখানে আনতে হবে, এবং এটা সম্ভব, অসম্ভব না। সংবিধান পরিবর্তন অথবা সংশোধনের বিষয়ে জনআন্দোলন হচ্ছে। আমি এই পুরোপুরি নতুনটা লেখার জন্য আমার এই ব্যাপারে খুব পরিষ্কার আপনার বক্তব্য, আমার এবার পার্টির বক্তব্য বলছি না, আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে যে সংবিধান পরিবর্তন করতে গেলে আপনাকে আগে মানুষের কাছে জানতে হবে যে তারা কিভাবে সংবিধান পরিবর্তনটা চায়। আরেকটা বিষয় আছে, আমরা কয়েকজন এক্সপার্টস আমরা মিলে একটা ঠিক করে দিলাম, সেটা পড়া। এরপরে সংবিধান আমূল পরিবর্তন যেটা, মানে নতুন সংবিধান, এটা তো আপনাকে তাহলে গণপরিষদ করতে হবে, তাহলে একটা গণপরিষদ তৈরি করতে হবে আগে, তাই না? সেই গণপরিষদ না হলে তো আপনি সংবিধান নতুন করে কি করবেন? তারপরে পাবলিক কনসেনসাস তো আছেই, সে সঙ্গে আপনার আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি একদিনে সবকিছু পাল্টে দিতে পারবেন না, সেগুলো দেখতে হবে। তো অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে, জনগণের সঙ্গে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান বা আপনি নতুন করে লিখতে চান সেটা, আর তা নাহলে বর্তমান এক্সিস্টিং যেটা আছে তার সঙ্গে যদি আপনি
করতে চান তার সেটাও সম্ভব, অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই, কিন্তু সেটাও আলোচনা করে যেটা আমি সেই জন্য যে কথাটা আমি বলেছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে আপনার নির্বাচনটা হোক, নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হোক, আর ওই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, সেগুলোর সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনটা করে সেখানে আপনি সবকিছু করতে পারেন। পার্লামেন্টে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত পরিবর্তনটা আনতে পারেন। এখনকার বাস্তবতা আসলে বাস্তব না, সংবিধানের নতুন করে লেখা বা গণপরিষদের আরে খুব ডিফিকাল্ট, আমি অসম্ভব তো কিছু নাই। আপনার বিপ্লবী সরকার হলে এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা, এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া, তাই করা ছিল। তো সেটা তো হয়নি, তো ওই সংবিধানের অধীনেই তো আপনার শপথ নিয়েছে, তাই না? তাহলে এটা ওই জিনিসটাকে সামনে রাখতে হবে, এটাকে অস্বীকার করতে উপায় নেই, রেখে আপনি সেভাবে করতে হবে আমাদেরকে। আমরা যদি সবাই মিলে কাজ করি, যেমন আমরা নিজেরাই এখন উদ্যোগ নিচ্ছি, আমরা যে সংবিধানের কি কি পরিবর্তন হতে পারে, কি কি সংস্কার হতে পারে, আমরা পার্টি থেকে আমরা সেই কাজ শুরু করেছি। আমার মনে হয় অন্যান্য দলগুলো তারাও তাদের মধ্যে এই সমস্ত যারা দায়িত্বশীল দল তাদের এই সমস্ত কথাবার্তাগুলো আছে, সেগুলোকে নিয়ে তাদের চিন্তাগুলো একসাথে নিয়ে কাজ করে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত আপনার উঁচু দরের বিশেষজ্ঞ একজন, আমি ওদেরকে মনে করি যে তারা খুবই ভালো করবেন, কিন্তু সাথে মানুষের চাওয়াটাকে নিতে হবে। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি তৈরি করে যে সংশোধন আনা হয়, পরিবর্তন হয়, সেক্ষেত্রে আপনি না, এটা তো ভিন্ন কথা। আমি তো আপনার চট করে ওই কথার উপরে একটা কথা বলে দেবো না, আমি দেখবো পুরো জিনিসটা কি হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেই আমরা সেটা বলবো। যেভাবেই হোক নির্বাচিত সরকারের পার্লামেন্টে তো সেটা বৈধতা দিতে হবে, যদি এখন হ্যাঁ, রেটিফাই করতে হবে। হ্যাঁ, দুটো পথ আছে তো, একটা হচ্ছে আপনাকে বললাম যে একটা গণপরিষদ করা, এটা একটা করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি পার্লামেন্টে ইলেকশনটা করে সেখানে আপনি সবগুলোকে নিয়ে এসে সেখানে কাজ করতে পারেন। দুটো আমি সেটা বেস্ট কি অবেস্ট সেটা বলবো না, ওটা আলোচনার মাধ্যমে বলা যাবে। বেগম জিয়া খুব সুস্থ না, উনি তো আপনার গতকাল ওনার একটা টেম্পারেচার ছিল, তো ওনাকে ডাক্তাররা এখন পর্যন্ত উনি ফিট টু ফ্লাই এটা মনে করছেন না আর কি, তো সেই জন্যই আপনার বিলম্বটা হচ্ছে। ঠিক আছে। ভারতে আওয়ামী লীগ সভানেত্রী ভারতে আশ্রিত হওয়ার 45 দিন অতিবাহিত হয়েছে, তার বিরুদ্ধে এখানে মানবতা বিরোধী অভিযোগে জানায় মামলা হয়েছে। বাংলাদেশ এখন পর্যন্ত তাকে ফেরত চাওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার, এ বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন? না, আমরা তো বলেছি যে তাকে এই সমস্ত যে হত্যার অভিযোগ এসছে, অন্যান্য যে অভিযোগগুলো এসছে, এগুলো তাকে আমাদের দেশে যে আদালত আছে সে আদালতে তাকে ফেস করতে হবে। নোবডি ইজ অ্যাবভ আপনার ল, আইনের সামনে আসতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে, এবং উনি যদি সত্যিকার অর্থেই রাজনীতিবিদ হন, ওনার উচিত হবে নিজে এসে আপনার এখানে ফেস করা এই সমস্ত অ্যাকুজিশনগুলোকে, যেটা আমার নেত্রী করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে ছিলেন, তিনি চলে এসে এখানে সারেন্ডার করে তিনি কিন্তু আপনার এখানে ট্রায়াল ফেস করেছেন, তারপরে জেলেও গেছেন, ফেস করে তিনি এখন মুক্ত হয়েছেন। এটাই হচ্ছে আমি মনে করি যে একজন পলিটিক্যাল লিডার, দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড। অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাকে ফেরত চাওয়ার সিদ্ধান্তে যেতে না, নিশ্চয়ই তারা চিন্তা করছেন, আমি এ ব্যাপারে তাদের উপর কোনো ইম্পোজও করতে চাই না, তবে উচিত হবে তাদের অতি দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসা অভিযোগগুলোকে। বাংলাদেশের যত সংকট আমরা দেখেছি আলোচনা না করার কারণে হয়েছে। এই গভর্নমেন্টের পরেও রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করছে যে আলোচনা মানে যে বলার প্রবণতা, আমরা বলতে চাই এখানে সংস্কার দরকার, এখানে তাদের মধ্যে কিন্তু এটা দেখা যায়। আপনি কি মনে করেন যে এই যে ডায়লগটা না হচ্ছে না, এটা একটা সময় আমি মনে করি এটা তাদের অভিজ্ঞতার সমস্যা, আমি কথা বলবো না, তাদের অভিজ্ঞতার সমস্যা। আর আমার আমি প্রথম দিনেই বলেছিল কথাটা, বিরাজনীতিকরণের প্রক্রিয়া এটা বাংলাদেশের জন্য কখনোই কোনো শুভ বয়ে আনবে না, বাট একটা শক্তি কাজ করে, এবং সেটা ব্যুরোক্রেটসদের মধ্যে থেকে করে, মিলিটারি ব্যুরোক্রেটসদের মধ্যে করে, যে তারা বিরাজনীতিকরণ করে দিয়ে রাজনীতি খারাপ, আমরাই ভালো, আমরাই সব পারি, এই একটা প্রবণতা নিয়ে তারা কাজ করে। তো সুবিধাটা হয় ওদের পলিটিক্স বাদ দিয়ে, পলিটিক্যাল
আপনার মতবাদগুলো বাদ দিয়ে তো এখানে রাষ্ট্র চালানো যাবে না। রাষ্ট্র ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি, তাই না? থ্যাংক ইউ। লাস্ট একটা কোশ্চেন সেটা হচ্ছে যে একটা সার্টেন গ্রুপ থেকে একটা কথা চাউল আছে যে আগের যে -2 ফর্মুলা, সেই -2 ফর্মুলা আদলেই হয়তো বা এখনকার রাজনীতিটা চলছে এবং বিগত বেশ কিছু সময় ধরে বিভিন্ন রাজনীতিবিদরাও এই মন্তব্য করেছেন যে এই সরকার যে গঠন হয়েছে তাদের যে অ্যাক্টিভিটিস গুলা বিচার বিশ্লেষণ করলে মনে হয় যেন তারা নিজেরাই একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি এরকমই হয় যে একটা লম্বা সময় ধরে তারা সাস্টেইন করতে চাইলো, সেই ক্ষেত্রে আসলে আপনাদের পারবে না, পারবে না, সোজা কথা। ওটা কেউ চাইলে এটা সে ভুল চাইবে, ভুল সিদ্ধান্ত নেবে এবং এটা কখনোই আপনার কাজে দেবে না, এবং যেমন অতীতেরটাও দেয়নি, এবারও দিবে না। অ্যান্ড দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন। ওটা আরেকটা আপনার সমস্যা তৈরি হবে বড় রকম। এটা ইউ নেভার নো কি হবে, এটা তো এখনই বলা যাবে না। ইট ডিপেন্ডস অন দ্য ফিউচার, তখন দেখা যাবে। তবে বাংলাদেশের মানুষ ওটা মানবে না। জি, হ্যাঁ, কখনোই মানবে না। 111 আছে কিন্তু 111 টেকে না। দীর্ঘ সময় থাকার চেষ্টা করে থাকতে পারেনি, পারবে না, কেউই পারবে না। দ্য সুনার দ্য বেটার। যদি মাথায় কেউ বুদ্ধিমান হয়, এই ধরনের গভর্নমেন্টকে দ্রুত নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান একটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।